আর কি। তো এইদিকে আয়াত সোনা আমার সাথে কলকাতার বিভিন্ন স্যার আমার সন্তানকে একদম নিজের সন্তানের মতো একদম রঙিন রঙিন চারদিক ঝকমক করছে, চারিদিকে রঙের মেলা, আনন্দের মেলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর একটা সকাল, চারদিকে ঠান্ডা একটা আবহাওয়া, যেহেতু গত দুদিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে আর প্রচুর বাতাস। এতটা ভালো লাগছিল কি বলবো, শুলেই যেন বিছানায় ঘুম চলে আসে। তবে ঘুমটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, মাত্র কিছুক্ষণ সময়। তো যা হোক, আমি সকালে একটু হাঁটাহাঁটি করছিলাম, তবে চারিদিকের আবহাওয়াটা ভালো লাগছিল, ছাদের পরিস্থিতিটা ভালো লাগছিল না। ছাদটা একটু ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে, এটা ভালো লাগছিল না। তো আমার ঘরের সামনের ছাদে পানি জমে না, কিন্তু পেছনের ছাদে যেহেতু বাগান করা হয়েছে, তো সেই কারণে কিছু কিছু জায়গায় একটু একটু পানি জমে। এগুলো ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হয়, প্রায় সময় করা হয়। তারপরেও দেখা যায় কি ফাঁকে ফাঁকে জমে যায়। তো টুকটাক দু একটা বেগুন ধরেছিল, এগুলো আসলে দেখা হয়নি, গাছের ঝোপে লুকানো ছিল ছোট ছোট বেগুন। তো এগুলো পচে গিয়েছে। তো তারপরেও মায়া লাগছিল, আর বলছিল বেগুন নিয়ে নাও। তুলে নিচ্ছিলাম, এই যে এইভাবে করে ৩-৪টা বেগুন ফেলে দিয়েছি। আর মাশাআল্লাহ পুঁই পাতা হয়েছে অনেক বড় বড়, এক একটা পুঁই পাতা যেন পান পাতার সমান। তো এখান থেকে আমি পুঁই পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। আর কি বলবো, পুঁই পাতার বড়া কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আবার পুঁই পাতা দিয়ে বেগুনির মতো করে করা যায়, সেটা আরও বেশি মজা। কিন্তু পুঁই শাক রান্না আমার খুব পছন্দ হলেও খুব একটা বেশি খেতে পারি না, যেহেতু আমার বাতের একটু সমস্যা আছে। তো এই তো মাঝে মাঝে খাই আর কি। তো এইদিকে আয়াত সোনা আমার সাথে কলকাতার বিভিন্ন মুভি দেখেও মাঝে মাঝে পড়া শেষ করে ছুটি দিলে আমি যখন শুয়ে ফিল্ম দেখি, তখন ও আমার পাশে মাঝে মাঝে দেখে। তো ওই যে বউকে এইভাবে করে শুভ দৃষ্টির একটা সময় হয় আর কি ওদের বিয়েতে, তো সেইটা ও ফলো করছিল, বলছিল আম্মু দেখো আমি বউদের মতো করছি বা বরদের মতো করছি। আমি হাসতে হাসতে শেষ ওর অবস্থা দেখে ভাবলাম একটু ভিডিও করে রাখি। এদিকে আলু শাক হয়েছে অনেক, এগুলো কিন্তু 2 বেলার শাক হবে। তো উঠালাম না, অনেক শাক হয়েছে মাশাআল্লাহ। কয়টা উঠাবো কয়টা খাবো, আর বৃষ্টির দিনে আসলে শাক খেতে ভালো লাগে না, শাকটা একটু গরম করলে ভালো লাগে। আমি নাস্তার আয়োজন করার জন্য চলে আসলাম, সিম্পলভাবে আজকে নাস্তা খাবো সবাই। তো এদিকে কিছু বন ছিল যেগুলো ছোট ছোট, এগুলো খেতে কিন্তু খুবই মজা, এগুলো বাচ্চাদের টিফিন দিতে বেশি সুবিধা হয়। আলিফকে তো ইদানিং টিফিন দিতে হয়, তো ওর জন্য আনিয়েছি। আর মাঝে মাঝে আয়াতকেও দিই, আজানও খায়। তো এদিকে রেডিমেড পরোটা আনিয়েছি, কারণ প্রায় দীর্ঘ 1 মাস ধরে আমার ডান হাতটা ব্যথা, ভারী কাজ করতে পারি না। তো এটার জন্য মেডিসিনও চলছে, ডাক্তার দেখিয়েছি। তো অন্যদিকে এখানে হচ্ছে কাচি তেহারি, এটা এটা স্যার পাঠিয়েছে আর কি। আলিফ এনেছে, আলিফের স্যার দিয়েছে, নাইম স্যারের ছেলের আকিকা করেছে। তো সবাইকে এভাবে বক্সে করে করে ভাত দিয়েছিল গতকাল রাতে খাওয়ার জন্য, তো খাইনি। ও ঘরে নিয়ে এসেছে, ও সেখান থেকে সে ঘরে খাবার খেয়েছে, যেহেতু রাতে ভাত খায় না, আর খায়নি। তো এখন এগুলো গরম করছি, আয়াত বলছিল আম্মু আমি খাবো। তো এখান থেকে আয়াত আর আলিফকে দিব। আর দেখাচ্ছে কি আজান খাবে না, যেহেতু ছাগলের মাংস আর ভাত তো অল্প, তো সেজন্য। এই তো আমি এখানে দেখাচ্ছি ঢাকনাটাতে কি লেখা ছিল। নাইম স্যার, মুন্না স্যার, মহিউদ্দিন স্যার, জামাল স্যার, এই 4 জন স্যারের কাছে আমার ছেলে পড়েছে। চট্টগ্রামের কাতালগঞ্জ এরিয়ায় এমন কোনো স্টুডেন্ট নেই যারা স্যারদেরকে চিনে না। মুন্নাস একাডেমি বা নাইম স্যারের কোচিং, জামাল স্যারের কোচিং, মহিউদ্দিন স্যারের কোচিং সবাই চিনে কম বেশি। তো যাই হোক, স্যারদের সম্পর্কে অনেক কিছু বললাম। স্যাররা আমার সন্তানকে একদম নিজের সন্তানের মতো স্নেহ করে। মুন্না স্যার তো সবসময় বলে যে এটা আমার ভৈনপুত, মানে আমার বোনের ছেলে। আমাকে ফোন করলে মানে খুব আপা করে করে কথা বলে, খুব ভালো লাগে। আমি ওনাকে আমার ভাইয়ের মতো মনে করি। স্যারদের সম্পর্কে অনেক কথা বলে ফেলেছি। আসলে কিছু মানুষ সম্পর্কে কথা বলতে ভালো লাগে, রক্তের সম্পর্কের চাইতেও মাঝে মাঝে রক্তের সম্পর্কে বাইরের সম্পর্কেও অনেক মায়া জমে যায় আর কি। একটা শ্রদ্ধা, সম্মান, মায়া, স্নেহ এমনটা জমে যায়। আমার ছেলে ক্লাস 6 থেকে সেখানে পড়ে। তো একটা লম্বা সময় ধরে ও স্যারদের সাথে ওর দেখা সাক্ষাৎ বা কথাবার্তা, পড়াশোনা সব কিছু ওখানে চলে। তো এখনও আছে ওইখানে।
তো যা যা হোক কী হিসেবে আছে কেন যায় সেটা না হয় পরে কোনো ভিডিওতে আপনাদেরকে মিষ্টিমুখ করিয়ে একেবারে শেয়ার করব। তো যা হোক এদিকে মিষ্টিমুখের কথা বলতে বলতে টক আইটেম চলে এসেছে। এদিকে আমি আম কেটে নিচ্ছি, আর এইবার এই আমগুলো এনে আমি এমন ধরা খেয়েছি কি বলবো, একেবারে লেজে গোবরে হয়ে গিয়েছে। এই বছর আসলে খুবই দুর্ভাগ্যজনক, আমার এতগুলো আম গাছ থাকার পরেও একটাও আম পেলাম না। কারণ দেখা যাচ্ছে কি খুবই আম কম ধরেছে আর কি, 5 কেজি কি 6 কেজি হবে মনে হয়, তাও একদম মগডালে। অত উঁচুতে উঠে আম পাড়াটাও খুব টাফ, আর যদি কোনো বাচ্চাকে তুলে দিয়ে আম পাড়তে তাহলে দেখা যাচ্ছে কি 200-250-300 টাকা চাইবে। 3-4 কেজি আমের জন্য আসলে এতগুলো টাকা দিয়ে আমগুলো পাড়ানোটাও লস। তো ভাবলাম থাক, গাছের আম গাছেই থাক। আর এই আমগুলো কিন্তু একটু কালার হলে খাওয়া যাবে না, প্রতিটা আম একদম পোকার ফ্ল্যাট বাড়ি হয়ে যাবে এই অবস্থা। তো যা হোক এবার গাছের আম বা নিজেদের গাছের আমের আশা ছেড়েই দিলাম, আম ধরেছেও কম। তো এদিকে আসলে কিছু আম গাছ আছে যেগুলো পুরনো হয়ে গেলে, মানে অনেক বছর হয়েছে রোপণ করা হয়েছে, এরকম হলে এগুলো পোকা হওয়া শুরু করে, প্রথম দিকে ভালো থাকে। তো যা হোক এদিকে আমি আম যেগুলো এখন কাটলাম সেগুলো হচ্ছে বাজার থেকে আনা আম। আগে 5 কেজির মতো আনা হয়েছিল, একটাও পোকা ছিল না, সেগুলো একদম কাঁচা থাকতে। আর এগুলো একটু রং ধরা আম হওয়াতে আমগুলোতে প্রচুর পোকা, এমন কোনো আম নেই যেটাতে এভাবে পোকার জালি হয়নি। শুধু একটা আম পোকা ছাড়া পাওয়া গিয়েছে, আর সব আমগুলোতে পোকা ছিল। এখানে প্রায় 6 কেজি আম ছিল। তো যা হোক যতটুকু কেটে বেছে নেওয়া গিয়েছে নিয়েছি। তো এদিকে আম কাটলে তো হবে না, আচারের বাকি সরঞ্জাম তো রেডি করতে হবে। আর কোরবান চলে এসেছে, কোরবানির পূর্ব প্রস্তুতি বলে কথা। কি আর পূর্ব প্রস্তুতি নিব, যে বৃষ্টি শুরু হয়েছে। ওই যে আমার ছেলেরা বলছিল আম্মু তুমি ধনিয়া আনলে কিন্তু বৃষ্টি শুরু হবে। আর আমরা তো সবসময় বছরের মরিচ চুড়াই বা ধনিয়া চুড়াই, কিন্তু ইদানিং এটা করা হচ্ছে না। তো এবার আমাকে বৃষ্টি পেয়েছে, জানি না সম্ভবত শুকাতে পারবো না, দেখা যাক, আল্লাহ ভরসা। তো এদিকে আমি 5 ফোড়ন তেলে নিয়েছি একটু বেশি করে, এটা গুঁড়া করে রাখবো, সবসময় এভাবে রাখি। আর কিছু চিকন জিরা টেলে নিয়েছি, এটাও গুঁড়া করে রাখবো। ছোলা ভাজায়, চটপটিতে বা গরুর মাংস মুরগির মাংসতে জিরা ভাজাটা খুবই ভালো লাগে। তো এদিকে আমি বেশ কিছু চিলি ফ্লেক্স করব, এখানে 1 পোয়া শুকনা মরিচ, এগুলোকে চিলি ফ্লেক্স করব, তাই বড় কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা আমার ধরা বাঁধা থাকে যে কড়াইটার মধ্যে আমি আচার বা সস বানাই, তো একেবারে আচারটা বানিয়ে ফেলবো কড়াইয়ে। এই যে এগুলো হচ্ছে যেগুলো ফেলে দিব পোকা ধরা আম, আর পাশে সবুজ কালারের ঝাঁঝরিতে নেওয়া আছে, ওগুলো হচ্ছে পরিষ্কার করে নেওয়া আম। তো এইটি এখানে আমি আয়াতকে যখন দেখাচ্ছিলাম, আয়াত আমাকে বলছিল আম্মু পোকা ধরা আম যেগুলো আছে সেগুলোতে একটু পরিমাপ বেশি। তো ওকে বললাম আমি দোনোগুলো দিয়ে আচার বানাবো। একটা হচ্ছে নর্মাল আচার যেটা এখন ঠিকঠাক আছে এটা, আর ওটা হচ্ছে যে স্পেশাল আচার যেটা পোকা ধরা, এটাতে কোনো সরিষা বাটা দেওয়া হবে না, কারণ এখানে পোকার কারণেই সরিষা বাটার কাজ করে ফেলবে। ও কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল, পরে বলছে মজা করছো দুষ্টুমি। আসলে ও তো এখনো ছোট, ওকে মাঝে মাঝে ফান করে কিছু কথা বলি, ও হঠাৎ বিশ্বাস করে ফেলে, ছানা বড়া চোখ করে আমার দিকে দেখে থাকে, পরে আবার বুঝে নেয় যে এটা দুষ্টুমি, আমার চেহারা দেখেও বুঝতে পারে। তো এই তো মরিচগুলো একদম অল্প আঁচে ভেজেছি, একদম কুরকুরে মুড়মুড়ে হয়ে গিয়েছে, হাতে একটু চাপ দিলে কিন্তু একদম সুন্দর করে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। তো এটাকে আমি ক্যাপসুল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, এই একটু একটু আধা ভাঙা করে হবে আর কি। তো এগুলো ঠান্ডা হওয়ার আগে কিছুই করা যাবে না, তো আমি টেলে রেখেছি। তো এদিকে পুঁই শাকের পাতার পাকোড়া বানিয়ে নিচ্ছি আলু দিয়ে আর পুঁই পাতা দিয়ে, এটা বাচ্চারা খুবই পছন্দ করে, তো ওরা বলছিল তাই বানিয়ে দিচ্ছি। এখন প্রায় বেলা 10:30টার মতো, খুব আর্লি আর্লি নাস্তা খেলে যা হয় আর কি, ক্ষুধা লেগে যায়। তো এই তো বাচ্চাদেরকে এখন নাস্তা দিয়ে দিব। আলিফ তো ঘরে নেই, আজারা রায়াত খেয়ে নেবে। আর আজকে দুপুরের জন্য কোনো সবজি বাজার ফ্রিজ ছিল না, ফ্রোজেন করা আইটেম দিয়ে চালিয়ে দিচ্ছি। ফ্রোজেন করা বাঁধাকপি দিয়ে ভাজি করলাম, ফ্রোজেন করা বেগুন দিয়ে ভর্তা করলাম, সব কিছু ফ্রোজেন। তো তবে খেতে কিন্তু একদম টাটকা সবজির মতো, স্বাদটা খুব ভালো লাগে। তো যদি ঠিকঠাক করে সব কিছু দিয়ে তৈরি করা হয় আর কি। তো আলু বেগুন ভর্তাটা তো আয়াত আমার ভীষণ পছন্দ। এদিকে মসুর ডাল দিয়ে ফ্রোজেন করা ফুলকপি রান্না করেছি কুচু চিংড়ি দিয়ে, এদিকে মাছের মাথা দিয়ে বেগুন শিমটা ফ্রোজেন করা ছিল, আর টমেটো দিয়ে বসা ঝোলে রান্না করেছি। আর এদিকে মিক্স সবজি ভাজি, এগুলো সব ফ্রোজেন করা, বেগুন ছাড়া বাকি সব। আলু বেগুনটা বাহিরে থেকে দিয়েছি। তো এটা পরোটা বা রুটি দিয়ে ভালো লাগবে। তো এদিকে বেগুন চাকচাক করে ভেজে নিয়েছি,
আর এদিকে হচ্ছে কিছু মাছ ভোনা করছি, এগুলো আমি আর আমার জামাই খাবো, বাচ্চারা তো খাবে না। তো এদিকে বাচ্চাদের জন্য ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে রেখেছি, কাঁচামরিচ বাটা দিয়ে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, ওরা এটা আর সবজি ভাজি দিয়ে খাবে। তো হঠাৎ করে আমার ভিডিও থেকে উড়াল দিয়ে চলে আসলাম আরেক জায়গায়, একদম রঙিন রঙিন চারদিক ঝকমক করছে, চারিদিকে রঙের মেলা, আনন্দের মেলা আর লাইটের ঝিকিমিকি, তাই না? কি সুন্দর লাগছিল। তো এই তো আমার মামনি লক্ষ্মী সোনামণির মতো করে বসে আছে। আসলে মামনি বলছি কেন, মেয়েটা কিন্তু আমার বড় ছেলে আলিফের সমবয়সী, ওরা ব্যাচমেট। তো ওর মায়ের বিয়েও কিন্তু আমি খেয়েছি। আমার বিয়ের মাসখানেক ব্যবধানে, মাস কি 1.5 মাসের ব্যবধানে ওর মায়ের বিয়ে হয়েছিল। তো এটা হচ্ছে যে চট্টগ্রামের খুব নামকরা একটা জুয়েলারি, আল হোসেন জুয়েলার্স। এই জুয়েলারি থেকে কিন্তু আমার বিয়ের গোল্ডগুলো বানানো হয়েছে, আমার শাশুড়ির গোল্ড, আমার ননদ, আমার আপাদের, আমাদের পারিবারিকভাবে যত গোল্ড বানানো হয় সবগুলো কিন্তু এদের দোকান থেকে বানানো হয়। কনের বাবা আর আমার কনের দাদা আর আমার শ্বশুর ছিল বন্ধু, দুজনেরই নিউ মার্কেটে দোকান থাকার সুবাদে বন্ধুত্ব ছিল, সেই থেকে ধরে সম্পর্ক এখনও খুবই সুন্দর। আমাদেরকে একদম নিজের বোনের মতো, নিজের ভাবির মতো একটা সম্মান করে। তো অনেক করে দাওয়াত দিয়েছে, আসলে যাওয়া হয়নি বাচ্চাদের পরীক্ষা বা অসুস্থতার কারণে। আমি তো ভীষণ অসুস্থ ছিলাম, আয়াত সোনা অসুস্থ ছিল। তো বর্তমানে কনের বাবা এবং মা তারা হজ করতে গিয়েছেন, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো সেখানে যাওয়ার পরেও ভাই আমাকে ফোন করেছে, আমার থেকে দোয়া চেয়েছে আর একটু অভিমান করেছে, মেয়ের বিয়েতে যাওয়া হয়নি। তো এটা হচ্ছে আগদের অনুষ্ঠানের আয়োজন। ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে বিয়ে এবং গায়ে হলুদের জম্পেশ খাবার এবং জমকালো আয়োজনের ভিডিও আশা করি শেয়ার করব। তো সবাই আমার মামনির জন্য দোয়া করবেন। একটা মেয়েকে মা বাবা অনেক আদর দিয়ে লালন পালন করে, কিন্তু কলিজার টুকরাকে কলিজা ছিঁড়ে দিয়ে দিতে হয় অন্যের ঘরে। নতুন মা বাবা, নতুন পরিবেশ, নতুন ভাই বোন পায়, তারপর সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয়। এটা একটা চ্যালেঞ্জিং লাইফ কিন্তু। তো আসলে দোয়া করি সব মেয়ের মা বাবার জন্য, তাদের আসলে অনেক ধৈর্য, অনেক শৌর্য। আমার মেয়ের অনেক শখ, আমি অনেক সময় মন খারাপ করে আল্লাহ তাআলা আমাকে একটা মেয়ে দেয়নি, কিন্তু যখন কোনো মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখি সেই সময় বলি শুকর আলহামদুলিল্লাহ যে আমার মেয়ে নেই। আমি মেয়ের কাছ থেকে যে আমাকে দূরে থাকতে হবে, মেয়েকে অন্যকে দিয়ে দিতে হবে, এটা আমি কীভাবে সহ্য করতাম। আসলে মানুষের মন কত বিচিত্র। তো যা হোক, ভিডিও প্রায় শেষের দিকে। আমার ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। এতে করে নতুন নতুন ভিডিও দিলে ঝটপট পেয়ে যাবেন আপনাদের মোবাইলে। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দেখবেন। সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।